আসসালামু আলাইকুম সবাইকে অ্যাকাউন্টিং এর আরেকবার স্বাগত। তো গতকালকে একটা ক্লাস হয়েছিল বিশ্ববিদ্যালয় ভর্তি ফ্রি ক্লাস 5, আজকে হচ্ছে 6। তো আজকে 6 এ আমরা গতকালকে রেওয়া মিলের ক্লাস আমরা যেটা করছি, যে ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না ওইগুলো আলোচনা করছে, রেওয়া মিলের বেসিকটা আলোচনা করছি। আজকে যেটা করব হচ্ছে রেওয়া মিলের কিছু মানে হচ্ছে ম্যাথ এমসিকিউতে আসে, সেটা হচ্ছে যে ধরো হচ্ছে এক পাশে লিখে আর এক পাশে লিখে নেই টাইপের যেগুলো। সো জাস্ট দুইটা টেকনিক ইনশাআল্লাহ আমরা দুইটা টেকনিকের মাধ্যমে রেওয়া মিলের যত গাণিতিক সমস্যা আছে অর্থাৎ এমসিকিউ রিলেটেড যত গাণিতিক সমস্যা আছে আজকে আমরা এই টেকনিক শেষ করব। এই ক্লাসটা যারা এইচএসসি 25 ব্যাচ আছো, যারা এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য তো আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কাজ করবে। যারা এসএসসি এবং এইচএসসি লেভেলে আছো অর্থাৎ যারা 26 এবং 27 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য এই চ্যাপ্টারের এমসিকিউটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমি খুব বেশি সময় ক্লাস নিব না, সর্বোচ্চ আধা ঘন্টা সময়ের জন্য আমরা ক্লাস নিব এবং এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করব তোমাদের এই এমসিকিউ অর্থাৎ গাণিতিক সমস্যা সংক্রান্ত যে এমসিকিউ গুলা সাধারণত এই টপিকের আসে এগুলা শেষ করে দেওয়ার জন্য। সবাইকে অনুরোধ করব দ্রুত একটু যুক্ত হয়ে যাই আমরা, এবং আমরা যুক্ত হওয়ার পাশাপাশি যারা বাকিরাও যেন যুক্ত হতে পারে সেই সুযোগটা করে দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই একটু শেয়ার করব যাতে করে আমাদের সাথে অন্য সব স্টুডেন্ট যারা আছে তারাও যেন যুক্ত হয়ে যেতে পারে। আমি আমাদের যে গ্রুপগুলো আছে ওগুলোতে শেয়ার করে দিচ্ছি। আজকে হচ্ছে আমি যে কাজটা করব, যারা আমাদের হচ্ছে এই অ্যাকাউন্টিং আওয়ার গ্রুপে যারা মডারেটর হইতে চাইছিল তাদের জন্য অলরেডি একটা মেসেঞ্জার গ্রুপ খুলছি। আজকে একটু পরে আমি সবাইকে আমাদের সেই গ্রুপে আমি হচ্ছে অ্যাড করে দিব এবং ইনভাইটেশন পাঠিয়ে দিব। তোমরা আজকে আসলে সেই গ্রুপের মডারেটর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যদি তোমরা এই ম্যাজিক্যাল টেকনিকগুলোর মাধ্যমে এই রেওয়া মিলের এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে চাও, কেউ যদি শিখতে চাও, তাহলে অবশ্যই ক্লাসে শেষ পর্যন্ত থাকো। অল্প সময় ক্লাস হবে এবং সবাইকে অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করে দেই যাতে করে আমাদের সাথে আমাদের যে বাকি স্টুডেন্টরা আছে তারাও যেন আমাদের এই ক্লাসটা আজকে করতে পারে। তুমি শেয়ার করলে দেখা যাবে আরো 8-10 জন এই ক্লাসটা করার সুযোগ পাবে। তো সবাইকে অনুরোধ করছি একটু লাইভটা শেয়ার করে দাও। আমরা জাস্ট 2-1 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শুরু করে দেব ইনশাআল্লাহ। আমরা প্রতিনিয়তই কিন্তু আসলে তোমাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু তোমাদের জন্য পরীক্ষা নিয়েছিলাম। আমি যদি পরীক্ষাটা একটু দেখাই, যে তোমাদের জন্য কিন্তু আমি 2টা পরীক্ষা নিয়েছি অলরেডি। সো গতকালকে পরীক্ষাটা হয়েছিল, আজকেও পরীক্ষাটা হবে বলে আমি বলছিলাম, তাহলে অনেকে কিন্তু চাইলে পরীক্ষাটা দিতে পারতাম, কিন্তু কেউ আসলে ম্যাক্সিমাম আসলে পরীক্ষাটা দেওয়া নাই। আমি যেটা করব এখন থেকে পরীক্ষাটা আসলে হচ্ছে একটা নির্ধারিত ডেট দিয়ে দিব, তাতে করে আসলে হয়তো বা সবার পরীক্ষাটা দিতে সুবিধা হবে। এই যে এক্সামটা, হ্যাঁ, অ্যাকাউন্টিং এমসিকিউ এক্সাম 2, এই এক্সামটা কিন্তু আমরা গতকালকে নিয়েছি। অ্যাকাউন্টিং এমসিকিউ এক্সাম 2 আমরা এটা গতকালকে নিয়েছি। এটাতে খুব কম পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছে, 50 জনের মতো পরীক্ষা দিচ্ছে। তাছাড়া এর আগের পরীক্ষাটা আমরা যেটা এক্সাম 1 নিয়েছিলাম আর সেটা কিন্তু অলমোস্ট কি করছে তোমার হচ্ছে প্রায় 200 জনের উপরে পরীক্ষাটা দিচ্ছে, যেটা আমরা হচ্ছে প্রায় 200 প্লাস, ঠিক আছে? সো এই জন্য আমরা যেটা করব, আমরা এই যে অ্যাকাউন্টিং এমসিকিউ এক্সাম 1 এবং 2 এর রেজাল্ট আমরা আগামীকালকে দিয়ে দিব ইনশাআল্লাহ। সো যারা পরীক্ষা দিচ্ছো আগামীকালকে 2 এর রেজাল্টটা পেয়ে যাবা। সো আমি অনুরোধ করব সবাইকে তোমরা একটু আমরা যে পরীক্ষাগুলো নিচ্ছি সেই পরীক্ষাগুলোতে একটু অংশগ্রহণ করো, তাতে করে দেখা যাবে যে তোমার এই এমসিকিউ রিলেটেড মানে হচ্ছে যে প্রস্তুতি ইনশাআল্লাহ সেটা কিন্তু ধীরে ধীরে ভালোর দিকে যাবে, ঠিক আছে? তো সবাইকে অনুরোধ করব একটু লাইভটা শেয়ার করে দিও এবং আমাদের যে নিয়মিত পরীক্ষাগুলো আছে সেগুলো অংশগ্রহণ করো। এবং একটা জিনিস বলে রাখি, শীঘ্রই কিন্তু আমরা তোমাদের জন্য হচ্ছে ইংলিশ ক্লাসের ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। আর শীঘ্রই হচ্ছে তোমরা ইংলিশ ক্লাসের নিয়মিত ইংলিশ ক্লাস পাবো আমাদের পেজে। ইংলিশ ক্লাস ঢাকা ইউনিভার্সিটির একজন খুবই মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে একজন খুবই ভালো টিচার তোমাদের আসলে হচ্ছে এই ক্লাসগুলো নিয়ে থাকবে ইনশাআল্লাহ। তো আশা করছি সবাই উপকৃত হব আমরা, ঠিক আছে? তো এখন আমরা ক্লাসের দিকে যাব। তো আমরা যেটা বলতেছিলাম যে আজকে আমরা রেওয়া মিল সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তার আগে সবাইকে একটু বলি, এই যে রেওয়া মিলের পয়েন্টগুলো আমরা পড়বো।
ওকে, তো রেওয়া মিলের আমরা গাণিতিক এমসিকিউ গুলো সমাধান করব। আমি সবাইকে একটু, তোমরা যদি কোঅপারেট না করো, আসলে তোমরা যদি শেয়ার টেয়ার না করো, তাহলে কিন্তু এই জন্য ক্লাসগুলো রেগুলার নিতে ইচ্ছে করে না। সো পরীক্ষাগুলো আমরা রেগুলার নিব। আগামী 1, 2, 3, 4 টোটাল 4 দিন বন্ধ আছে। আমাদের হিন্দু স্টুডেন্ট যারা আছে তারা তো পূজা নিয়ে উদযাপন করবে। এই 4টা দিন আমার যেহেতু অফিস অফ, আমরা 4টা দিন টানা তোমাদের জন্য ক্লাস নেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তো রেওয়া মিলের গাণিতিক এমসিকিউ গুলো সমাধান করতে গেলে আমরা প্রথমে আসলে একটু দেখি যদি যে কি টাইপের প্রশ্ন আসলে এই রেওয়া মিলের গাণিতিক এমসিকিউ গুলোতে কি টাইপের এমসিকিউ আসে। তুমি যদি এটা একটু দেখো তাহলে আসলে তোমার বুঝতে সুবিধা হবে এবং তুমি আইডিয়া করতে পারবা। আদারওয়াইজ কিন্তু তুমি বুঝবা না যে আসলে গাণিতিক এমসিকিউ গুলো কেমন আসছে, ঠিক আছে? তো তোমাদের একটা জাস্ট একটা ফরম্যাট দেখাই। আমি জাস্ট তোমাদেরকে একটা ফরম্যাট দেখালে তুমি বুঝতে পারবে যে কি টাইপের এমসিকিউ আসলে হয়। ওকে, এই যে দেখো রেওয়া মিলে যে এমসিকিউ গুলো আসে গাণিতিক এমসিকিউ তে, জাস্ট তোমাদেরকে দুই একটা এমসিকিউ দেখাইলে তোমরা বুঝে যাবা। এই যে দেখো, এই এমসিকিউটা একটু খেয়াল করতে পারো। এই যে এই 3 নাম্বার এমসিকিউটা একটু দেখো। 3 নাম্বার, জাস্ট 3 নাম্বার আগে প্রশ্ন দেখি, প্রশ্ন বুঝে তারপর আমরা সমাধান করব। যে 3 নাম্বার এমসিকিউটা যদি একটু দেখি আমরা কি চাইছে এখানে, কি বলছে যে একটি সম্পত্তি প্রতি হিসাবের যে 8000 টাকা, যা রেওয়া মিলের ডেবিট পাশে 4000 টাকা বসানো হয়েছে। অন্যান্য সবকিছু ঠিক থাকলে রেওয়া মিলের দুই পাশে পার্থক্য কত হবে, এই টাইপের এমসিকিউ গুলো আসে। তো এখানে দেখো অ্যানসারটা কত হয়ে গেছে, 8 আর 4 12,000 যোগ হয়েছে। সো কখন যোগ হবে কখন বিয়োগ হবে এই ব্যাপারগুলো তোমাকে জানতে হবে, বুঝতে হবে এবং পারতে হবে। তাহলে কিন্তু এই টাইপের যে এমসিকিউ গুলো আসবে, আমরা জাস্ট তোমাদেরকে দুটো টেকনিক দেখাবো। তুমি এই দুটো টেকনিকের মধ্যে দেখবা যে খুব সহজে তুমি এই টাইপের এমসিকিউ গুলা একবার দেখা মাত্র তুমি উত্তর বলে দিতে পারবা। তোমার 10 থেকে 15 সেকেন্ড সময়ের প্রয়োজন হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি এই টাইপের এমসিকিউ গুলো আমরা কিভাবে সমাধান করব। তাহলে আমাদের প্রথম কাজ, হ্যাঁ, এই যে রেওয়া মিল সংক্রান্ত গাণিতিক সমস্যা কখন হবে, এই ম্যাথগুলো আসে সাধারণত ভুল হয়। তো ভুলটা যদি ভুল এক পাশে হলে বিয়োগ টেকনিক 1, ঠিক আছে? এটা হচ্ছে টেকনিক 1। ভুলটা যদি এক পাশে হয় তাহলে হচ্ছে আমরা কি করব, ভুলটা এক পাশে হলে আমরা বিয়োগ করব। ভুলটা আবার বলতেছি, ভুলটা যদি এক পাশে হয় আমরা বিয়োগ করব। এক পাশ দুই পাশ তোমাকে আমি পরে বুঝাচ্ছি। তারপর 2 নাম্বার দেখো হচ্ছে ভুল দুই পাশে হলে, এটা দুই পাশ না দিয়ে আমরা এখানে দুইটা পয়েন্ট একই পাশ, হ্যাঁ একই পাশ লিখছি, এখানে লিখব হচ্ছে বিপরীত পাশ। বিপরীত ভুল বিপরীত পাশে হলে, ভুল বিপরীত পাশে হলে যোগ। জাস্ট এই দুইটা কথা যদি কেউ মনে রাখে ইনশাআল্লাহ তার এই চ্যাপ্টারে এই এমসিকিউতে অর্থাৎ এই ম্যাথ গুলো করতে আর কোনো সমস্যা হবে না। তাহলে চট করে খাতার মধ্যে এই দুইটা টার্মস একটু লিখে রাখো। কি লিখবা, যে রেওয়া মিল সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদের এই দুইটা পয়েন্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে। কি বললাম, যে ভুলটা যদি রেওয়া মিলের এক পাশে হয় তাহলে বিয়োগ করব, বিপরীত পাশে হইলে যোগ করব। একই পাশে হইলে বিয়োগ করব, বিপরীত পাশে হইলে যোগ করব। কথা কি ক্লিয়ার? জাস্ট একটুকু মনে রাখলেই হবে। এক পাশে হইলে যোগ, বিপরীত পাশে হইলে বিয়োগ। এক পাশে হইলে যোগ, বিপরীত পাশে হলে বিয়োগ। যদি একটু মনে রাখতে পারি তাহলে আমাদের আর কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে এবার চলে আসা হচ্ছে, এবার আমরা দেখবো হচ্ছে এখানে টাইপ করব আমরা দুইটা। এই অঙ্কগুলোতে আমরা দুইটা টাইপে ভাগ করব, ঠিক আছে? টাইপ 1 একটি টাকা, ঠিক আছে? টাইপ 1 এ কি লিখবো, একটি টাকা, ঠিক আছে? সো একটা টাকা, প্রশ্ন পুরো প্রশ্নটা জুড়ে একটা টাকা থাকবে। একটু আগে যে প্রশ্নটা দেখালাম এখানে টাকা ছিল দুইটা, দুইটা হবে না, টাকা হবে কয়টা, একটা। যেমন ধরো আমরা যদি উদাহরণ লিখি এরকম যে একটি হিসাবের জের, একটি হিসাবের জের 20 টাকা, একটি হিসাবের জের 20 টাকা রেওয়া মিলের ভুল পাশে দুইবার, রেওয়া মিলের ভুল পাশে দুইবার লেখা হলে,
একটি হিসাবের যে রেওয়া মিলের ভুল পাশে কয়বার লেখা হয়েছে, 2 বার লেখা হয়েছে। এবং এখানে আরেকটা কন্ডিশন কিন্তু থাকবে, একটা কন্ডিশন থাকবে প্রশ্নের মধ্যে। কি কন্ডিশন থাকবে এটা পরে আসতেছি। তাহলে তোমার কাছে জানতে চাইছে যে এই ভুলটার ফলে রেওয়া মিলের দুই পাশে পার্থক্য কত হবে, রেওয়া মিলের দুই পাশে কি হবে, পার্থক্য কত হবে। এখানে আরেকটা কন্ডিশন থাকবে যে অন্যান্য সবকিছু ঠিক থাকলে, অর্থাৎ এই ভুলটাই তুমি করছো, বাদ বাকি সবকিছু ঠিক আছে, এই কন্ডিশনটা থাকবে। এবং তোমার কাছে জানতে চাবে যে পার্থক্য কত হবে, ঠিক আছে। এখন আসো আমরা যে টেকনিক গুলো তোমাদেরকে শিখেছি সেগুলো অ্যাপ্লাই করি। এখানে বলছে একটি হিসাবে যে 20 টাকা রেওয়া মিলের কোন পাশে, বলছে ভুল পাশে। এই যে দেখো ভুল পাশ, তো ভুল পাশ মানে কি, ডেবিটে লেখার কথা তুমি ক্রেডিটে লিখছো, ক্রেডিটে লেখার কথা তুমি ডেবিটে লিখছো। এইটাকে বলা আসলে হচ্ছে কি পাশ, এটাকে বলা হচ্ছে বিপরীত পাশ। কি পাশ, এটাকে বলা হচ্ছে বিপরীত পাশ। তাহলে আমরা একটা জিনিস তোমাদেরকে একটু আগে শিখাইলাম যে যদি ভুলটা বিপরীত পাশে হয়, ভুলটা কোন পাশে হয়, বিপরীত পাশে হয়, তাহলে কি করতে হয়, ভুলটা বিপরীত পাশে হলে যোগ করতে হয়। ভুলটা বিপরীত পাশে হলে কি করতে হয়, যোগ করতে হয়। এখন প্রশ্ন হলো স্যার কিভাবে যোগ করব, এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে। আমি তোমাদেরকে শর্টকাটও দেখাবো, আবার টেকনিক্যালিও দেখাবো, মানে বিস্তারিত দেখাবো, বেসিকটা। তো একটি হিসাবে যে 20 টাকা রেওয়া মিলের ভুল পাশে কয়বার লিখছো খেয়াল করো, 2 বার লিখছো। এই যে 2 বার, 3 বার, 4 বার, যতবার লিখবা, যদি বলতে একটি হিসাবে যে রেওয়া মিলের ভুল পাশে 20 টাকা, মানে হিসাবে যে রেওয়া মিলের ভুল পাশে লেখা আছে, যদি এরকম বার না বলে দেয় কয়বার, তাহলে ধরে নিতে হবে একবার। তাহলে যেহেতু 2 বার বলে দিছে, এই 2 বারের সাথে তোমাকে যোগ করতে হবে, এই যে যোগ করতে হবে কয়বার, একবার। সব সময় যতবার লিখবা তার সাথে যোগ করবে একবার। বিপরীত পাশে হয়েছে দেখে আমি যোগ করতেছি, একই পাশে হইলে এই 2 বার থেকে 1 বিয়োগ করতাম। কথা কি ক্লিয়ার, শর্টকাটটা বোঝার চেষ্টা করি। বিপরীত পাশে হইলে যোগ করতে হয়, তাহলে যতবার ভুল করবা তার সাথে 1 যোগ করবা। একই পাশে হইলে যতবার ভুল করবা তার থেকে 1 বিয়োগ করবা। তাহলে এখানে যেহেতু বিপরীত পাশে ভুলটা হয়েছে, তাহলে আমাকে যোগ করতে হবে। কয়বার ভুল করছি, 2 বার। 2 বারের সাথে যোগ করবে একবার, একবার হচ্ছে, তাহলে হতে গেল 3। অঙ্কে যে টাকাটা দেওয়া আছে, এবার সেই টাকাটা এটার সাথে জাস্ট কি করে দাও, গুণ করে দাও। आंसर কত, 60। অর্থাৎ রেওয়া মিলের দুই পাশে এখন পার্থক্য হয়ে যাবে কয় টাকা, 60 টাকা। রেওয়া মিলের দুই পাশে পার্থক্য হয়ে যাবে কয় টাকা, 60 টাকা। জাস্ট তুমি শর্টকাটটা অ্যাপ্লাই করো, আর কিছু না, জাস্ট শর্টকাটটা অ্যাপ্লাই করো। এখন প্রশ্ন হলো স্যার এটা কিভাবে, হ্যাঁ, যেমন ধরো হচ্ছে এটা একটা রেওয়া মিল, এটা একটা কি রেওয়া মিল, ঠিক আছে। তো এটা হচ্ছে রেওয়া মিলের ডেবিট পাশ, এটা হচ্ছে রেওয়া মিলের ক্রেডিট পাশ। সাপোজ একটি হিসাব, একটা হিসাব আমরা যে কোনো একটা হিসাব ধরে নিতে পারি। যেমন ধরো আমরা ধরে নিলাম হচ্ছে মজুরি, সাপোজ, ঠিক আছে। তো মজুরি কোন পাশে লেখার কথা, ডেবিট পাশ। মজুরি সবসময় ডেবিট পাশে যায়। তো এই যে ডেবিট পাশ, এই ডেবিট পাশে 20 টাকা হওয়ার কথা, কিন্তু তুমি ভুল পাশে লিখছো। কোন পাশে, তুমি ডেবিট পাশে লেখো নাই, তার মানে ভুল পাশ কোনটা, ক্রেডিট পাশে চলে গেছো। এখানে তুমি লেখো নাই, তাহলে মজুরি তো তুমি লেখো নাই, যেহেতু তোমার কিন্তু অলরেডি 20 টাকা ভুল হয়ে গেছে, কারণ ডেবিট পাশে লেখার কথা ছিল, তুমি ডেবিট পাশে লেখো নাই। তাহলে অলরেডি রেওয়া মিলে পার্থক্য হয়ে গেল 20 টাকা। তুমি কি করলা, ভুল পাশে চলে গেল, অর্থাৎ ক্রেডিট পাশে চলে গেল, গিয়া এই 20 টাকা কয়বার লেখলো, 2 বার। তাহলে এখানে 20 টাকা, আবার লেখছো 20 টাকা। তাহলে মজুরি কি কখনো ক্রেডিট পাশে যায় না। তাহলে এই যে ক্রেডিট পাশে তুমি 20 টাকা 40 টাকা লেখলা, এখানে তো আবার 40 টাকার ভুল করলাম। তাহলে এখানে ভুল হইলো 40 টাকা, এখানে ভুল হইলো 20 টাকা। তাহলে টোটাল ভুল হইলো কয় টাকা, টোটাল ভুল হইলো 60 টাকা। টোটাল ভুল হইলো কয় টাকা, 60 টাকা। এই হচ্ছে বেসিক নিয়মটা, কথা বুঝতে পারছো কিনা। এই হচ্ছে বেসিক নিয়মটা, যে আমি যে পাশে লেখার কথা যদি ওই পাশে না লিখি, জাস্ট ওইটাই আমার পার্থক্য হইতো, ওইটাই শুধু ভুল হইতো। কিন্তু আমি তো ওই পাশে লিখি নাই, আবার তার বিপরীত পাশে গিয়ে 2 বার লিখছি। তাহলে 2 বারে হচ্ছে 20 20 40, আর এই পাশে একবার লিখেন, এটার জন্য আরো 20। তাহলে 3 20 কত হয়ে গেল, 60 টাকা। 3 20 কত হয়ে গেল, 60 টাকা হয়ে গেল। ফাইন, ঠিক আছে। তাহলে এইভাবে যদি প্রশ্ন বলা থাকে যে একটি হিসাবে যে 20 টাকা রেওয়া মিলের ভুল পাশে 2 বার লেখা হইলো, ঠিক আছে, 3 বার লেখা হইলো, 4 বার লেখা হইলো, আর এখানে যদি বার লেখা না থাকতো, যদি লেখা থাকতো যে একটি হিসাবে যে 20 টাকা রেওয়া মিলের ভুল পাশে লেখা হলো, যদি এই 2 বার লেখা না থাকতো, জাস্ট লেখা হইলো, তাহলে তোমার বুঝতে হবে যে তুমি ভুলটা কয়বার করছো, একবার। তো একবারের সাথে তোমাকে আরো কয়বার যোগ করতে হবে, একবারের সাথে তোমার আরো যোগ করতে হবে একবার, তাহলে হবে কয়বার, 2 বার। 2 এর সাথে যোগ করতে হবে কত, 20। তাহলে आंसरটা হয়ে যেত কত, 40। आंसरটা হয়ে যেত কত, 40। এইভাবে এই প্রশ্নগুলো आंसर করতে হয়। বেসিক দিয়েও করা যায়, শর্টকাট দিয়েও করা যায়। এগুলো খুবই মজার জিনিস, ঠিক আছে, না পারার কোনো সুযোগ নাই। তাহলে আসো আমরা হচ্ছে আরেকটু, মানে হচ্ছে এই প্রশ্নটাই, এই যে বিপরীত পাশ বলে দিছে, ভুল পাশ বা বিপরীত পাশ, এইভাবে না বলে একটু ঘুরাই বলতে পারে, সেই জিনিসটা আমরা একটু দেখি কিভাবে বলতে পারে, ঠিক আছে। এই প্রশ্নটা একটু ঘুরাই বলতে পারে, অর্থাৎ ডেবিট ক্রেডিট বলে দিবে না। যদি ডেবিট ক্রেডিট না বলে দেয়, তাহলে আমরা কিভাবে বুঝবো ভুল পাশ না একই পাশ, দেখো একটু খেয়াল করো। আচ্ছা আমি একটু পরে আসতেছি, আরেকটা উদাহরণ দিয়ে নেই।
2 নম্বর উদাহরণটা একটু দেখো। একটি হিসাবের জের 25 টাকা রেওয়া মিলের একই পাশে দুইবার লেখা হলো, তাহলে এবার পার্থক্য কত হবে? ঠিক আছে, তাহলে প্রশ্ন বোঝার চেষ্টা করো, কি কি বলছে, কি বোঝানোর চেষ্টা করছে। একটি হিসাবে যে কয় টাকা? 25 টাকা। রেওয়া মিলের কোন পাশে? একই পাশে। তাহলে তোমাকে একটু আগে কি শিখে আসলাম যে একই পাশে হলে কি করতে হবে? একই পাশে হলে বিয়োগ করতে হবে। একই পাশে হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এবার আসো তাহলে দেখি কিভাবে বিয়োগ করতে হবে। কয়বার গুণ করছো? 2 বার। কয়বার গুণ করছো? 2 বার। কয়বার? 2 বার। তাহলে এই 2 এর সাথে যোগ হবে নাকি বিয়োগ হবে? অবশ্যই বিয়োগ হবে, কারণ আমি কি করছি? একই পাশে গুণ করছি। একই পাশে গুণ করলে কি হয়? বিয়োগ হয়। তাহলে এখানে 2 থেকে 1 বিয়োগ করব, তাহলে 1, এই 1 এর সাথে গুণ করে দিবে 25, তাহলে উত্তর হবে কত? 25। অর্থাৎ আমাদের দুই পাশে পার্থক্য হবে কত টাকা? 25 টাকা। সিম্পল জিনিস, কারণ একই পাশে ভুল হলে কি করতে হয়? একই পাশে ভুল করলে বিয়োগ করতে হয়। এখন এটাকে কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করব দেখো, খেয়াল করো। এই যে দেখো, ধরো হচ্ছে এটা ডেবিট আর হচ্ছে ক্রেডিট। যেমন একটি হিসাব ধরে নিলাম আমরা হচ্ছে বেতন। তাহলে বেতন নরমালি কোন দিকে লেখার কথা? ডেবিট দিকে লেখার কথা। তো ডেবিট দিকে কত টাকা লেখার কথা? 25 টাকা। কিন্তু তুমি ডেবিট দিকে লিখছো, যেহেতু একই পাশে লিখছো, তার মানে ডেবিটেরটা তুমি ডেবিটে লিখছো, কিন্তু 25 টাকা একবার না লিখে তুমি কয়বার লিখছো? 2 বার এরকম 25 টাকা লিখছো। তাহলে বেতন ডেবিট পাশে কয়বার যাওয়ার কথা? একবার যাওয়ার কথা, কিন্তু তুমি লিখছো কয়বার? 2 বার। তাহলে এই যে একবার বেশি লেখলা, এটাই তুমি ভুল করলাম। অর্থাৎ রেওয়া মিলে পার্থক্য বানাই ফেললে কয় টাকা? 25 টাকা। একবার লিখলে হয়তো তুমি 2 বার লিখছো, মানে একবার বেশি লিখছো। এটাই আসলে পার্থক্য তৈরি করে দিল। ঠিক আছে, তাহলে এইভাবে প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে, তাহলে এবারে হচ্ছে এই প্রশ্নটাই আরেকটা ভাবে আসতে পারে, সেটা হচ্ছে এইভাবে, যে এইভাবে আসতে পারে। খেয়াল করো, এবার আর ভুল পাশ আর একই পাশ ডিরেক্ট বলে দিবে না। এবার বলছে বেতন হিসাবের জের 200 টাকা ক্রেডিট পাশে 3 বার লেখা হলো। ঠিক আছে, তাহলে বুঝে এবার পয়েন্টটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। কি বলছে? বেতন হিসাব। কি হিসাব বলো তো স্যার? বেতন। তো বেতন মানে হচ্ছে আমার ব্যয়। তাহলে ব্যয়টা রেওয়া মিলের কোন পাশে বসে? ব্যয়টা রেওয়া মিলের ডেবিট পাশে বসে। কিন্তু আমি কি ডেবিট পাশে বসাইছি? আমি তো ডেবিট পাশে না বসাইছি কোন পাশ? ক্রেডিট পাশ। তাহলে হওয়ার কথা ছিল ডেবিট পাশ, বসাই দিলে তুমি ক্রেডিট পাশ। তাহলে একই পাশ না বিপরীত পাশ? তাহলে ভুলটা আলটিমেটলি কোন পাশে হলো? বিপরীত পাশে হলো। কোন পাশে হলো? বিপরীত পাশে হলো। দেখো, এই অঙ্কে কিন্তু আমাকে ডাইরেক্ট বলে দেয় নাই যে একই পাশ নাকি বিপরীত পাশ। আমি জাস্ট ওই হিসাবটা দিয়ে বুঝে যাব এটা কি একই পাশ নাকি বিপরীত পাশ। তাহলে এই যে বিপরীত পাশে ভুল হলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে কিভাবে যোগ করব? কয়বার ভুল হয়েছে? 3 বার। তাহলে 3 এর সাথে যোগ করতে হবে 1 ইকুয়ালস টু 4, 4 এর সাথে গুণ করব হচ্ছে 200। তাহলে 4 দুগুণে 800 হয়ে যাবে পার্থক্য। 4 দুগুণে কত হয়ে যাবে? 800 হয়ে যাবে পার্থক্য। দেখো কত ইজি, একেবারে ইজি জিনিস। কেউ যদি এই ক্লাসটা করে ইনশাআল্লাহ এই টাইপের ম্যাথগুলো আর জিন্দেগিতে কারোর ভুল হবে না, জিন্দেগিতে ভুল হবে না। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপরে আসলে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখি, হচ্ছে এবার এই অঙ্কটাই যদি এই ক্রেডিট পাশে না হয়ে যদি এরকম হইতো যে বেতন হিসাবের জের 200 টাকা, বেতন হিসাবের জের 200 টাকা, এই যে ক্রেডিট লেখা আছে না, এই জায়গাটা আমাদের জাস্ট একটু পরিবর্তন করব আমরা। ঠিক আছে, ডেবিট পাশে 3 বার লেখা হয়েছে। এখন খেয়াল করো কাহিনী কি করছে। কাহিনী হচ্ছে বেতন হিসাবটা নরমালি কোন দিকে বসে? ডেবিট পাশে বসে। কোন দিকে বসে? ডেবিট পাশে। আমি আবার লিখছি কোন পাশ? ডেবিট পাশ। লিখছি কোন পাশ? ডেবিট পাশ। তাহলে দুটো একই দিকে হয়ে গেল না? একই পাশ। তাহলে একই পাশে হইলে কি করতে হয়? একই পাশে হইলে বিয়োগ করতে হয়। তাহলে কয়বার লিখছো? 3 বার। তাহলে 3 - 1 ইকুয়ালস টু 2 ইনটু কত? 200। তাহলে উত্তর হয়ে যাবে কত? 400। ঠিক আছে,
তাহলে এই দুই ভাবে আসতে পারে। কোথাও কোথাও আমাকে স্পষ্ট বলে দিবে, স্ট্রেট বলে দিবে এটা একই পাশ নাকি বিপরীত পাশ, আর কোথাও কোথাও আমাকে বলে দিবে না, আমাকে খুঁজে বের করতে হবে কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিট। আমি যে মেথডটা অ্যাপ্লাই করলাম আশা করছি এটাতে তোমাদের এই ব্যাপারটা ইজি হয়ে যাবে। তাহলে আমরা এবার দেখবো হচ্ছে টাইপ 2। কি দেখবো? টাইপ 2। এবার থাকবে হচ্ছে 2টি টাকা। কি থাকবে? 2টি টাকা। এবার আমাদের প্রশ্নের মানে আমাদের থিম কি? 2টা টাকা। আমরা এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো সমাধান করলাম প্রত্যেকটার মধ্যে টাকার অ্যামাউন্ট ছিল একটা, আর এখানে টাকার অ্যামাউন্ট হবে কয়টা? টাকার অ্যামাউন্ট হবে 2টা। ওই সূত্র একটাই, একই পাশে হইলে বিয়োগ, বিপরীত পাশে হইলে যোগ। উদাহরণ হচ্ছে ধরো এরকম যে একটি হিসাবের জের ধরো হচ্ছে 75 টাকা, 75 না অ্যামাউন্টটা চেঞ্জ করে দিই, ধরো হচ্ছে আচ্ছা যাই হোক 70 টাকা রেওয়া মিলের ভুল পাশে $700 টাকায় লেখা হল। খেয়াল করো, খুবই চমৎকার টেকনিক, ভালো লাগবে। তাহলে এবার আমি হচ্ছে কত টাকা? 70 টাকা জায়গায় লিখছি কত টাকা? 700 টাকা। তাহলে টাকার অঙ্ক কয়টা হচ্ছে? 2টা। টাকার অঙ্ক হচ্ছে 2টা। এবার ভুলটা কোন পাশে করছি? ভুল পাশে। এই ভুল পাশ মানে কি পাশ? ভুল পাশ মানে হচ্ছে বিপরীত পাশ। আর বিপরীত পাশ হলে কি করতে হবে? যোগ করতে হবে। বিপরীত পাশ হলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এবার তো আর বার নাই। এবার বার নাই মানে অঙ্কে যে 2টা টাকা আছে এই 2টা টাকা জাস্ট যোগ করে দিলে হবে। অঙ্কে যে 2টা টাকা আছে এই 2টা টাকা যোগ করে দিলে হবে। 2টা টাকার সময় সিম্পল, জাস্ট 2টা টাকা আছে যোগ করে দাও। তাহলে 700 প্লাস 70 ইকুয়ালস টু 770। শেষ, आंसर হয়ে গেল। তাহলে বিপরীত পাশে থাকলে এই যোগ, এর থেকে সোজা কি হিসাব হইতে পারে? নাই। তাহলে এবার যদি বিপরীত পাশ না হয়ে এক পাশে হইতো, ঠিক আছে? ভুলটা যদি বিপরীত পাশে না হয়ে কয় পাশে হইতো? এক পাশে। এক পাশে হইলে কি করতে হয়? এক পাশে হইলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। এক পাশে হইলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে কি হইতো? এই যে বড় অ্যামাউন্ট, যেটা বড় অ্যামাউন্ট থেকে ছোট অ্যামাউন্টটা বাদ দিতে, তাহলে आंसर হতো 630। কথা কি বুঝতে পারছো কিনা? একেবারে ইজি জিনিস, খেয়াল করছো? একেবারে ইজি জিনিস, এখানে কঠিন কিছু না। তোমার কাজ হচ্ছে কি, ভুলটা একই পাশে হইলে জাস্ট যোগ করে দাও, বিপরীত পাশে হইলে বিয়োগ করে দাও। একই পাশে হইলে যোগ করে দাও, বিপরীত পাশে হইলে বিয়োগ করে দাও। সিম্পল জিনিস, এর থেকে আর কোনো সোজা অঙ্ক হতে পারে না, ঠিক আছে? এর থেকে আর কোনো সহজ অঙ্ক হতে পারে না। জাস্ট আমরা যদি কয়েকটা প্র্যাকটিস একটু দেখার চেষ্টা করি তাহলে এই ব্যাপারটা আমাদের আরো বেশি ইজি হয়ে যাবে। হ্যাঁ, ওকে। যে প্রশ্নটা আমরা সমাধান করার চেষ্টা করছিলাম যে এটা আমরা একটু দেখব যে একটি সম্পত্তির প্রতি হিসাব, এই যে প্রতি হিসাব, এই প্রতি হিসাব মানে কি? বিপরীত সম্পদ। কোন সম্পদ? এটাকে বোঝাচ্ছে বিপরীত সম্পদ। কোন সম্পদ বোঝায়? বিপরীত সম্পদ বোঝায়। তো আমরা জানি বিপরীত সম্পদ সব সময়, বিপরীত সম্পদ সব সম্পদ যেহেতু ডেবিট, বিপরীত সম্পদ কোন পাশে বসে? বিপরীত সম্পদ বসে হচ্ছে ক্রেডিট পাশে। বিপরীত সম্পদ কোন পাশে বসে? ক্রেডিট পাশে। কিন্তু কি হয়েছে ঘটনা দেখো, একটি বিপরীত সম্পত্তির জের কত টাকা? 8000 টাকা রেওয়া মিলের ডেবিট পাশে বসায় দিছো। তাহলে বিপরীত সম্পদ সব সময় বসে রেওয়া মিলের ক্রেডিট পাশে, কিন্তু তুমি বসাইছো ডেবিট পাশে। তাহলে ভুলটা কোন পাশে হইলো? ভুলটা হইলো বিপরীত পাশে। ভুলটা কি হইলো? বিপরীত পাশে ভুল হইলো। আর বিপরীত পাশে ভুল হইলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে দেখো মানে ছিল 8000 টাকা, লিখছো তুমি 4000 টাকা। টাকা কয়টা? 2টা। তাহলে 2টা টাকা জাস্ট কি করে দিতে হবে? যোগ করে দিব। তাহলে 8000 প্লাস হচ্ছে কয় হাজার? 4000 ইকুয়ালস উত্তর হচ্ছে কত হাজার? 12000। তাই কত সহজ, ঠিক আছে? তাহলে আমাকে 10 সেকেন্ডের বেশি লাগবে? লাগবে না। জাস্ট তোমাকে বুঝে নিতে হবে ঘটনা। মানে তুমি যদি থিমটা বুঝে যাও তাহলে তোমার সাথে আর আসলে সমস্যা হওয়ার কথা না। এই যে আরেকটা প্রশ্ন দেখো, খেয়াল করো, 104 নম্বর প্রশ্নটা দেখো। মজা, খুবই মজা। মানে অ্যাকাউন্টিং বুঝলে আসলে তোমার কাছে মজাই লাগবে। সোজা হিসাব 104 নম্বর, একটি দায় হিসাবের জের 220 টাকা। তাহলে দায়, তাহলে দায় সবসময় কোন পাশে থাকবে? দায় সবসময় ক্রেডিট পাশে থাকবে। কোন পাশে? ক্রেডিট পাশে। একটি দায় হিসাবের যে 220 টাকা রেওয়া মিলে ডেবিট পাশে বসাই দিছো। তাহলে বসার কথা ক্রেডিট পাশ, বসাই দিছো ডেবিট পাশ। তাহলে কোন পাশে ভুলটা হইলো? বিপরীত পাশ। আর বিপরীত পাশে ভুল হলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 220 আর 200 মিলে হয়ে গেল 440 হচ্ছে আমার উত্তর। উত্তর হচ্ছে কত? 440। শেষ, সিম্পল। তাহলে এর থেকে সহজ আর কি হইতে পারে বলো?
একই পাশে ভুল হলে যোগ, বিপরীত পাশে ভুল হলে কি হয়ে যাবে? বিয়োগ। শেষ। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখি 7 নাম্বার, খেয়াল করো কি বলছে। বলছে একটি খতিয়ানে একটি হিসাবের যে 27 টাকা, যারা মিলের কোন পাশে বসানো হয়েছে? ভুল পাশে। এই যে ভুল পাশ, তাহলে ভুল পাশে বসালে যোগ করতে হয়। এবার টাকা সংখ্যার মধ্যে কয়টা? একটা। কয়বার ভুল করছো? 2 বার। তাহলে 2 এর সাথে যোগ করতে হবে কত? 1। অ্যানসার হবে কত? 3। 3 এর সাথে গুণ করতে হবে কত? 27। তাহলে 3 3 90, 3 3 9 বাদ যাবে, তাহলে অ্যানসার হবে কত? 81। অ্যানসার হবে কত? 81। দেখো কত সহজ, কত ইজি। জাস্ট তুমি ওই টেকনিকটা যদি বসাও, আর কোনো কিছুই তোমার আসলে তোমার কাছে কঠিন মনে হবে না। ঠিক আছে? সো আমি কিন্তু বরাবরই তোমাদের আসলে এইভাবে পড়াইতে চাই। ক্লাসে যদি উপস্থিতির সংখ্যাটা একটু বেশি থাকে, ক্লাস যদি পার্টিসিপেন্ট বেশি থাকে, এরকম করে কিন্তু ইনশাআল্লাহ আমরা এরকম অনেক কিছু আসলে পড়তাম বা তোমাদেরকে পড়াইতাম। কিন্তু আসলে উপস্থিতি কম থাকলে উৎসাহ কমে যায় ক্লাস নেওয়ার। ঠিক আছে? আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন আছে, আমরা একটু সমাধান করি, তারপর আমরা শেষ করব ক্লাস। বলছে একটি খতিয়ান হিসাবে যে 65 টাকা যারা মিলের ভুল পাশে, আবার ভুল পাশে বসানো হয়েছে। দেখো পাশে বসানো হয়েছে, এই যে অন্যান্য সবকিছু ঠিক থাকলে মিলের দুই পাশে পার্থক্য কত হবে? তাহলে এই যে ভুল পাশে বসেছে, এবার কি বলছে কয়বার? এখানে কি লেখা আছে কয়বার বসাইছে? না। সো তোমাদেরকে আমরা বলছি যে এরকম যদি কয়বার বসাইছে এটা যদি বলা না থাকে, তাহলে ধরে নিতে হবে একবার ভুল হয়েছে। কয়বার? একবার। এই একবারের সাথে আরো যোগ করতে হবে একবার, যেহেতু বিপরীত পাশে। তাহলে आंसर হচ্ছে কয়বার? 2 বার। 2 এর সাথে গুণ করতে হবে কত? 65। তাহলে आंसर হয়ে যাবে 130। উত্তর কত? 130। সোজা, একেবারে সোজা। ঠিক আছে? 31 হিসাবে যে 56 টাকা যারা মিলের ভুল পাশে কয়বার বসেছে? 2 বার। তাহলে 2 ইনটু হচ্ছে 1 ইকুয়ালস টু হচ্ছে 3 ইনটু হচ্ছে 56 ইনটু হচ্ছে 56। 3 50 এ 150, 3 6 18, 168 হচ্ছে উত্তর। ঠিক আছে? 168। ঠিক আছে? তাহলে এই যে রেয়াও মিলের যে ভুল, অর্থাৎ রেয়াও মিলের গাণিতিক সমস্যা সংক্রান্ত যে ভুলগুলো আসে, এইগুলো আসলে এখন এক চুটকির ব্যাপার। তুমি জাস্ট দেখবার উত্তর বলে দিবা, দেখবার উত্তর বলে দিবে। এগুলা এখন আর কঠিন কিছুই না, এগুলা দেখা মাত্র এখন অ্যানসার করা যাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছি? যারা এই ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, তারা দেখলেই এখন কি করতে পারবা? তারা দেখলেই এখন হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো অ্যানসার করতে পারবা। ঠিক আছে? এগুলা আর অ্যানসার করার জন্য এখন আমার আর মানে হচ্ছে টেনশনে পড়তে হবে না। ঠিক আছে? এরপরেও এখানে কিন্তু রেয়াও মিলের মূল্যবোধ সবকিছু কিন্তু আমরা একেবারে রেয়াও মিলের সবই তোমাদেরকে পড়ে ফেলছি। একটি হিসাবে যে 360 টাকা রেয়াও মিলের পাশে বসানো হয়েছে, এখানে অবশ্যই ভুল পাশে কথাটা ছিল, এটা মিস্টেক হয়ে গেছে। ভুল পাশ, তাহলে ভুল পাশ হলে যোগ করতে হয়। তাহলে কয়বার বসাইছো? কিছুই বলা নাই। নাই যেহেতু একবার, একের সাথে যোগ করতে হবে আরো 1 হবে 2, 2 এর সাথে গুণ করতে হবে 360, आंसर হয়ে যাবে 720। শেষ, সিম্পল। তাহলে কঠিন কি হইলো? কোনো কিছুই কঠিন না। ঠিক আছে? কোনো কিছুই কঠিন না, যদি আসলে একটু গুছিয়ে পড়া যায়। কঠিন হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে? কঠিন হওয়ার কোনো সুযোগ নাই। একটু ভালো করে পড়তে পারলেই আমাদের খেলা শেষ। এই যে এই প্রশ্নগুলো কিন্তু আমরা তোমাদেরকে গতকালকে পড়াইছি, যে কোন ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না। রেওয়া মিলে ধরা পড়ে না এমন ভুলগুলো কি কি? এমন ভুল হচ্ছে 2 প্রকার পড়ছে। একটা হচ্ছে নীতিগত ভুল, একটা হচ্ছে নীতিগত ভুল, আরটা বলছে হচ্ছে করণিক ভুল। কি ভুল? করণিক ভুল। তো এই করণিক ভুলটাকে আবার 4 ভাগে ভাগ করা হচ্ছে। বাদ পড়ার ভুল, বাদ পড়ার ভুল ছিল, বাদ পড়ার ভুল ছিল, লেখার ভুল ছিল, লেখার ভুল ছিল, তারপর হচ্ছে বেদাখিলার ভুল ছিল, বেদাখিলার ভুল, আরেকটা ছিল হচ্ছে পরিপূরক ভুল। কি ভুল? পরিপূরক। গতকালকের ক্লাসে একবার বিস্তারিত পড়াইছি। ঠিক আছে? পরিপূরক ভুল। তাহলে এই হচ্ছে টোটাল 5টা: নীতিগত ভুল, বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। তাহলে কোন ভুল ধরা পড়ে না? आंसर হচ্ছে পরিপূরক ভুল। কোন ভুল ধরা পড়ে না? आंसर হচ্ছে পরিপূরক ভুল। ঠিক আছে? জাস্ট দেখা মাত্র উত্তর হয়ে যাবে, দেখা মাত্র উত্তর হয়ে যাবে। একটি হিসাবে যে 55 টাকা রেওয়া মিলের ভুল পাশে 2 বার লিখছি, তাহলে 2 বারের সাথে গুণ করব হচ্ছে, যোগ করব 1, आंसर 3। 3 এর সাথে কত গুণ করব? 55। তাহলে 3 50 এ 150, 3 5 15, 165 হয়ে যাবে উত্তর। 165 হয়ে যাবে কি উত্তর? শেষ। দেখা মাত্র উত্তর হবে, দেখা মাত্রই উত্তর হবে। ঠিক আছে? আর কোনো সমস্যা হওয়ার কথা না। এই যে আবার একটি হিসাবে যে 40 টাকা, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2016-17 সেশন আসছে। ঠিক আছে? রেওয়া মিলের ভুল পাশে বসানো হয়েছে। কয়বার বসাইছে কিছু বলা নাই। কয়বার বসাইছে কিছু না বললে ধরে নিব কয়বার? একবার। একের সাথে আরো যোগ করতে হবে 1, যেহেতু ভুল পাশে। তাহলে आंसर হবে 2। 2 এর সাথে গুণ করে দিব কত? 40। তাহলে গুণ করলে आंसर হয়ে যাবে কত? 80। 2 গুণ করলে হয়ে যাবে কত? 80। দেশ। এর থেকে সহজ আর কি টেকনিক হতে পারে? এর থেকে আর কোনো সহজ হতে পারে? হতে পারে না। একটি যন্ত্রপাতির সংস্থাপন মজুরি, এই যে যন্ত্রপাতির সংস্থাপন মজুরি, আমরা জানি সংস্থাপন ব্যয়, সংস্থাপন হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। সংস্থাপন ব্যয় কি? মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ এই যে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়, এখানে যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে, মজুরি হিসাব ডেবিট হবে না।
কিন্তু তুমি যন্ত্রপাতি হিসাবে ডেবিট না করে ফেলছো মজুরি হিসাবে ডেবিট, অর্থাৎ তুমি মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন বানিয়ে ফেলছো। তাহলে এটা কোন ধরনের ভুল হবে? নীতিগত ভুল। মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে কনভার্ট করলে এটা নীতিগত ভুল হয়। কোন ভুল হয়? নীতিগত ভুল হয়। তাহলে এইভাবে কিন্তু আমরা গতকালকের আজকের ক্লাসের মাধ্যমে, অর্থাৎ এই দুইটা ক্লাস যারা করবে তাদের কিন্তু রেওয়া মিল নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা বলছি আমরা 1 2 3 4 এই 4 দিন টানা তোমাদের ক্লাস নেব। আমরা লাস্ট 3টা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, যারা হচ্ছে তোমার এমসিকিউ হিসাব সমীকরণ বুঝে না, একটা ক্লাস নিছে একবার 100% কমপ্লিট। রেওয়া মিলের দুইটা ক্লাসে বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ রেওয়া মিল সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের এডমিশন কিংবা এমসিকিউতে আসে, সবাই কিন্তু এই দুইটা ক্লাস করলে 100% পেরে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের ফ্রি এক্সাম গুলো দাও, ফ্রি ক্লাসগুলো নিয়মিত করো। আমাদের অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেলে আমাদের এই ক্লাসগুলো আমরা আপলোড করে দিচ্ছি, ওখান থেকে তোমরা চাইলে করে নিতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।